রাজ দরজা লাগিয়ে দেওয়াতে হা হয়ে রুদ্র বলে, নিচে একজন বাসর, উপরে আর একজন বাসর, বাড়িটাতে তো ঘরে ঘরে বাসর, আমরা কোথায় যাব? আদ্র হাঁটা শুরু করে, পকেটে হাত রেখে হাঁটতে হাঁটতে বলে, আমি ছাদে যাচ্ছি। রুদ্র দেখলো ছাদের সিঁড়ি দিয়ে আগে আগেই দৌড় দিচ্ছে শিয়া, মুখটা পানছুটে করে বলে, আমি লাইব্রেরিতে যাচ্ছি, আমার বিদ্যাসাগরের কাছে। আদ্র জবাব না দিয়ে মৃদু হেসে সোজা চলে যায়। থেকে গেল মিলি আর তারেক। তারেক অন্যদিকে যেতে নিলে মিলি বাধা দিয়ে বলে, আমার সাথে চলো। কোথায়? দেখতেই পাবে। পাশে বালিশগুলো রেখে তারেকের হাত ধরে দৌড়ে নিচে যায়। এখানে কেউ দেখে ফেললে সমস্যা। দেখে তো একজন নিয়েছে। মাহমুদ সর্দার দেখেছে মিলিকে তারেকের হাত ধরে দৌড়াতে। মিলির মুখে হাসি, কিন্তু তারেকের মুখে বিরক্তি। তারেক বলে ওঠে, আশেপাশের গুরুজন আমাদের এভাবে দেখলে বাজে দৃষ্টিতে নিবে, আপনি আমার হাত ছাড়ুন। মিলি ছাড়লো না, বরং জব্দ করে ধরে দৌড়াতে থাকে। কেউ দেখবে না বলেই তো দৌড়াতে হচ্ছে আমাকে। ব্ল্যাক ডায়মন্ড? ব্ল্যাক ডায়মন্ড? ব্ল্যাক ডায়মন্ড বলেই হলরুম থেকে দুজনে বের হলো। মাহমুদ সর্দার এদের এইটুকু কথাই শুনতে পেলেন। আরো এগোতে নিবেন তার আগে দেখতে পেলেন রুবিকে ব্যাগ নিয়ে বাইরে বের হতে। পিছে বাধা দিচ্ছে সোনালি। সোনালিকে বাধা দিতে বারণ করছে মিহির, কিন্তু সোনালি শুনবে না। মাহমুদ সর্দার মিলিকে দেখার থেকেও রুবিকে দেখাটা বেশি জরুরি মনে করলো। মেয়েটার গার্ডিয়ান হিসেবে এখন তিনিই আছেন। বলা যায় না সোনালি কখন কি করে। রুবি হলরুমে আসতেই সোনালি দ্রুত সামনে এসে বলে, তোমার বাবাকে ছেড়ে যেতে পারো না তুমি? রুবি বিরক্ত হয়ে বলে, কিসের বাবা? কে বাবা? ওই লোক যদি আমার বাবা হয় তাহলে আমার মাকে ছেড়ে দিয়ে কেন আপনাকে বিয়ে করেছিল? সব থেকে বড় কথা, মিহির যদি আপনার আর মোহন সর্দারের সন্তান হয়, আমিও যদি মোহন সর্দারের সন্তান হই, সেক্ষেত্রে আমাদের বয়স তো একই। তাহলে কি বলতে হবে আমার বাবা আমার মা থাকার পরেও আপনার সাথে অবৈধ সম্পর্কে ছিল? সোনালি শুকনো ঢোক গিলে বলে, তুমি একদম তোমার মায়ের মতো শেয়ানা। তোমার বাবা শুধু দেখতেই সুদর্শন, কোনো কাজের না। তোমার মাই ছিল কাজের, কিন্তু কালো বলে পাত্তা পেল না। আমি ছিলাম সুন্দরী বড়লোক বাড়ির, তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট, তাই আমার সাথে সম্পর্ক হয়। কিন্তু তোমার মায়েরও দোষ আছে। আমাদের সম্পর্কের মাঝে তো সেই তৃতীয় ব্যক্তি। আমার আর মোহনের প্রেমের মাঝে হঠাৎ তোমার মায়ের সাথে মোহনের বিয়ে হয়। এর মধ্যে আমি মিহির আসার খবর পাই। ভেঙে পড়েছিলাম খুব, তাই বাধ্য হয়ে মোহনকে বিয়ে করি তোমার মায়ের বিয়ের পরেই। আর কোন সুখে থাকবো আমি এই বাড়িতে? আমার প্রাক্তন আমার ভাই হয় এই ভিত্তিতে? নিজেকে হাসির পাত্রী বানাতে পারবো না। হ্যাঁ, আপনার ছেলের সাথে আমি আর সম্পর্ক রাখবো না, কিন্তু আপনার ছেলের নষ্টামি দেখবো এমনটাও না। একটা অপদার্থ জন্ম দিয়েছেন আপনি, যার নেই কোনো ব্যাকগ্রাউন্ড, জন্মেছে অবৈধ হয়ে, কাজও করে তেমন। মেয়েদের মন নিয়ে খেলতে তার তো ডিগ্রি করাও আছে দেখছি। ভাগ্যিস এই বাড়িতে এসেছিলাম, তাই কালসাপের আসল রূপ দেখেছি, না হলে তো জানতেই পারতাম না আমি যার অপেক্ষায় দিন গুনি সে অন্য নারীর সাথে লীলা খেলে। রুবি, চিৎকার করবে না মিহির, আমারও কিন্তু গলা আছে। আমি খুব ভালো করেই জানি তোমার নজর এখন কোন নারীর দিকে, কিন্তু তুমি জানো না ওই নারী না। তোমার গলার স্বর নামাতে আমিই এনাফ। ভালোবাসার জালে আমাকে ফাঁসালেও ধোকার জালে আমাকে তুমি দুর্বল ভাবতে পারবে না। আমি দুর্বল ছিলাম, কিন্তু এখন নেই। ভালোই ভালোই তোমাদের পথ থেকে সরে যাচ্ছি, যেতে দাও, না হলে আমিও কিন্তু তোমার জীবনটা তামাতামা করতে পারি। মিহির শান্ত হয়ে সোনালীকে বলে, ওকে যেতে দাও মম। সোনালী চোখ রাঙিয়ে মিহিরকে বলে, খুব পেকে গেছো তুমি, তোমার সাথে পরে ডিল করব, এখন রুবিকে দেখে নেই আগে। যাও, ওর ব্যাগ নিয়ে ঘরে যাও, আর তুমি আমার সাথে চলো। রুবির হাত ধরে নিয়ে গেল সোনালী। মিহির হতাশ হয়ে ব্যাগ নিয়ে গেল মোহনার মানে রুবির ঘরে। মাহমুদ সর্দার বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন। সুইমিং পুলের কাছে এসে তারেকের হাত ছেড়ে দিল মিলি। তারেক বিরক্ত প্রকাশ করে বলে, এখানে কেন এনেছেন? মিলি আকাশের দিকে ইশারা করে বলে, ওই যে আকাশ ভরা তারা দেখছো, ওগুলো গুনতে। আপনি গুনুন, আমি পারবো না। এছাড়া তোমার উপায়ও নেই। মানে? ব্রো অ্যান্ড ভাবি দরজা খুলবে না, তুমি ঘুমানোর জায়গা পাবে না, কারণ বাকি রুমগুলোতে গার্ড।
আমার লাইফে ফার্স্ট এমন বাড়ি দেখছি যেখানে এত গার্ড আনার জন্য ঘরের অভাব পড়ে গেল। আপনার মায়ের জন্যই তো এমন করা। বলা যায় না যারা ম্যামকে নিয়ে আবার কোথায় লুকিয়ে রাখে। আমার মা এতটাও খারাপ না। তারেক শুধু হাসলো, মুখে কিছুই প্রকাশ করলো না। মিলি তারেককে নিয়ে সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসলো। দুজনের পা ভিজছে শুধু। মিলি উপরের দিকে চোখ রেখে বলে, দিনের আকাশের থেকে আমার কাছে রাতের আকাশ বেশি ভালো লাগে ব্ল্যাক ডায়মন্ড। তারেক মিলির মুখের দিকে তাকালো। মিলির মুখটা কাছে থেকে দেখে কেমন যেন ঘুরে চলে গেল। এই মুখের থেকে দৃষ্টি ফেরানো সম্ভব হলো না তারেকের জন্য। মিলি বলে, জিজ্ঞাসা করলে না কেন? কেন? কারণ দিনের আলোয় আকাশটা সাদা দেখালেও সেখানে শুধু সূর্যের বসবাস, আর রাতের আকাশ কালো থাকলেও এখানে একাধিক তারার সাথে একটা বড় চাঁদের বসবাস। দিনের আকাশটা হাস্যজ্জ্বল থাকে না, রাতের আকাশটা হাস্যজ্জ্বল থাকে। আমার কেন জানি না মনে হয় রাতের আকাশটা সুখী বেশি। মিলির কথাগুলো তারেকের মাথার উপর দিয়ে গেলেও মিলির মুখের দিকে চেয়ে এগুলো শুনতে বেশ ভালোই লাগছে তারেকের। মিলি থামতেই তারেক প্রশ্ন করে, আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলার কারণ কি? আমি কালো এজন্য? মিলি ঠোঁট প্রসারিত করে বলে, ডায়মন্ড অনেক মূল্যবান, ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, তুমি কালো, কিন্তু আমার কাছে মূল্যবান, তাই তোমাকে ব্ল্যাক ডায়মন্ড ডাকতে আমার ভালো লাগে। তারেক মুগ্ধ হয়ে দেখছে মিলিকে। মিলির মুখে নিজেকে মূল্যবান শুনে মনটা কেমন শীতলতায় ছেয়ে গেল। লাইব্রেরিতে বসে কাগজের কিছু হিসাব করছে হিয়া, মেলাচ্ছে সময়সূচি। পাশেই তার দেয়াল বইটি মেলে রাখা। মন বসছে না উপন্যাসের পাতায়। মন আজ রহস্য উন্মোচনে। কাগজের ওপর এক একজনের জন্ম তারিখ লিখলো। বিশেষ করে মায়া আর মিহিরের। দুজনের বয়সটাই তো এক, আবার দুজনের বাবাও এক। হিয়া দুজনের জন্ম তারিখের সাথে আবার লিখছে দুজনের মায়ের নাম। হিয়া ভাবছে মিহিরের ফেস কাটিং নিয়ে। মায়ার চেহারায় মোহন সর্দারের কিছু চিহ্ন থাকলেও মিহিরের মাঝে নেই। সে তো ছোট থেকেই শুনেছে সন্তানেরা বাবা মায়ের আংশিক রূপ পেয়ে থাকে, তাহলে মিহির কেন পেল না? আবার হিয়া মাহমুদ সর্দারের সাথে মালিনীর বিয়েটাকেও হিসাব করছে। এই বিষয়ে শিয়াকে জানায়নি হিয়া। কিছু সন্দেহের কথা গোপন রাখলো নিজের কাছে। সবকিছু বললে শিয়াও আতঙ্কে থাকবে। সোনালীর কাছে শুনেছে শিয়া আর হিয়ার জন্মের আগে তাদের একটা ভাই হয়। সেই ভাই নাকি হারিয়ে যায়। অনেক খুঁজেও তাকে পাওয়া গেল না। সেদিনের পর থেকে মালিনীর মন মানসিকতা ভালো না, রকচটা হয়ে থাকে সে। এখন হিয়া ভাবছে, আমার সেই ভাইয়ের হারিয়ে যাওয়ার পিছনে সোনালীর হাত নেই তো? কিসের এত দুশ্চিন্তা হিয়া পাখি? কানের কাছে পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল হিয়া। পাশ ফিরে রুদ্রকে দেখে সাথে সাথেই ডায়েরিটা বন্ধ করে দেয়। ভ্রুকুটি করে চশমা ঠিক করলো। রাগ দেখিয়েই বলে, আমার কাছে কি চাই? রিফ্রেশমেন্ট। আপনার মিনি ড্রেস পরা গার্লফ্রেন্ড কোথায়? ঘুমায়। হিয়া রুদ্রের হাতের দিকে তাকালো। চায়ের ফ্লাক্স আর দুটো কাপ। হিয়া ব্যঙ্গাত্মক সুরে বলে, গার্লফ্রেন্ডকে ঘুম পাড়িয়ে আমার ঘুম হারাম করতে এসেছেন? আমার বেঁচে থাকাটা হারাম করে দিচ্ছিস, আর আমি তোর ঘুম হারাম করলেই দোষ? আমি কিভাবে আপনার বেঁচে থাকাটা হারাম করে দিলাম? রুদ্র উত্তর দিল না, বরং কাপে চা ঢাললো। হিয়া ডায়েরিটা লুকিয়ে রাখলো আর একটা বইয়ের নিচে রেখে। রুদ্রের নজর এড়ালো না। চা সহ কাপ হিয়ার দিকে এগিয়ে দিল। হিয়া কাপ নিয়ে চুমুক দিল। রুদ্র নিজের মতো চা নিয়ে চুমুক দিচ্ছে আর চোখে হিয়াকে দেখছে। হিয়ার কাপের চা প্রায় শেষের দিকে, আর 3 কি 4 চুমুক আছে। রুদ্র তখন হিয়ার হাত থেকে কাপ নিয়ে নেয়। হিয়া দেখলো শুধু। রুদ্র কাপে চুমুক দিতেই হিয়া বিরক্ত হয়ে বলে, ওটা আমার কাপ ছিল, আমি অস্বীকার করেছি? আপনি নিলেন কেন? টেস্ট করার জন্য। কিসের টেস্ট? তুই বুঝবি না, আমার বোঝার ইচ্ছাটাও নেই। রুদ্র মনের আবেশে হিয়ার কাপ থেকে চায়ের স্বাদ নিচ্ছে। হিয়ার মনক্ষুণ্ণ কথাতে সে পাত্তা দিল না। জমা রাখতে চায় সে। দেখতে চাই হিয়া তাকে কত কিছু শোনাতে পারে। ছাদে এসে শিয়া এদিকে ওদিকে হাঁটছে। দেখতে থাকে চারপাশটা। আচমকা শিয়া অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। শিয়ার মুখে হাসি ফুটে উঠল। সেই হাসি দমিয়ে রেখে পিছনে ফিরে গম্ভীর মুখ করে বলে, কি চাই? প্রেয়সীর অভিমান ভাঙাতে। আজ সূর্য কোন দিকে?
সূর্য ডুবে চন্দ্রের দেখা, তাই চন্দ্রকে দেখো। আপনাকে দেখার থেকে ওই চন্দ্রকে দেখাই ভালো। অন্তত প্রতিদিন সময় করে হলেও দেখা দেয়। ভাগ্যিস চন্দ্র কোনো মানব না। মানব হলে কি করতেন? জীবন্ত লাশ বানিয়ে দিতাম। হিয়া চাঁদের দিকে থেকে চোখ সরিয়ে চাইলো আদ্রের দিকে। আদ্রের চোখ শিয়ার দিকেই। আপনি আমাকে ভালোবাসেন আদ্র? জানাটা কি খুব জরুরি? মন চায় জানতে। জানার চেষ্টা করো, উত্তর দিব না আমি। হ্যাঁ, এভাবেই এড়িয়ে যাবেন আমার কথাগুলো। ম্যাডাম, আপনাকে তো আর এড়িয়ে যাই না। একদিন হয়তো যাবেন। যেদিন আমি থাকবো খাটিয়ায়, তোমার দিকে নজর দেওয়ার সুযোগ যাবে হারিয়ে। আদ্র? শিয়ার উৎকণ্ঠা কণ্ঠস্বর, চোখ ভিজে আসা ভাব। আদ্র বুঝতে পেরে বলে, তুমি যেমন আমাকে আঘাত করতে তৈরি হবে, আমিও কিন্তু তোমাকে সেই একই পথে প্রেমের মাধ্যমে আঘাত দিতে থাকবো প্রেয়সী। শিয়ার চোখের পানি মুছে আদ্র শিয়াকে নিজের মাঝে আগলে নিল। আকাশের দিকে চোখ স্থির রাখলো আদ্র। এদিকে রুদ্র হিয়াকে দেখছে। হিয়া মন দিয়ে বই পড়ছে। এক সময় রুদ্রের দিকে চোখ রেখে বিরক্ত হয়ে বলে, কি দেখছেন? রুদ্র আনমনা হয়ে দুদিকে মাথা নাড়িয়ে কিছু বুঝিয়ে গুনগুন শুরু করে। হিয়া ভ্রুকুটি করে বলে, কি? আচমকা রুদ্র গাইতে শুরু করে, যারি ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। রুদ্রের গান কর্ণপাত হয় সবার। সুইমিং পুলে পা দুলিয়ে থাকা তারেক মিলি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে গান উপভোগ করছে এই মনোরম পরিবেশে। আদ্র ও শিয়াও গান শুনছে আর দুজনকে দেখে মুচকি হাসে। শিয়া লজ্জায় আকাশের দিকে ফিরতে আদ্র শিয়ার চোখের দিকে চোখ রেখে গাইতে শুরু করে, কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। ভাইয়ের গান শুনে রুদ্র থেমে যায়। হিয়া বুঝতে পারে ছাদে তার বোন আর হবু জিজু আছে। একটু মুচকি হাসে হিয়া। রুদ্র হিয়ার হাসি দেখলো। আদ্র থামতেই রুদ্র আবারও গাইতে শুরু করে, তারে চলে যাওয়া ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড়ে তুলে যায়, যারে ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানি শুধু তাকে ভালোবাসি আমার হৃদয়। এবার আদ্র রেলিংয়ে একটু হেলান দিয়ে পকেটে হাত ঢুকিয়ে আবারও শুরু করে, বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছো পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। আদ্র আর রুদ্র একসাথে গান গাইছে। এদিকে সবাই এই গান উপভোগ করছে, বিশেষ করে মিলি। তারেকের সাথে ভেজা পায়ে বসে ওদের এই গান যেন মিলির দিক থেকেও তারেকের প্রতি একটা ইঙ্গিত। মিলি আর চোখে তারেককে দেখছিল এতক্ষণ। হঠাৎ উপরের দিকে চোখ যেতেই দেখলো আদ্র নিচে নামছে। তারেক বলে ওঠে, আমরা তাহলে ঘুমোতে যাই ম্যাম, না হলে আমাকে ম্যামের সাথে অফিস যাওয়া সম্ভব হবে না। মিলি আর অপেক্ষা করলো না, তারেককে যেতে দিল। আদ্র ছাদের দরজার কাছে এসে শিয়ার দিকে একবার ঘুরে তাকালো। শিয়া লাজুক হাসিতে দেখছে আদ্রকে। আদ্র মুচকি হাসি বজায় রেখে বলে, ভালোবাসি বলেও দূরে ঠেলে দেওয়া যায়। আমি না হয় ভালোবাসি শব্দটা না বলেই তোমার রয়ে গেলাম। শিয়া আদ্রর চোখে চোখ রেখেই বলে, এভাবে দুই একটা গান শুনিয়েও মন জয় করে নিতে পারেন। আপনার গানের মাঝে আমার প্রতি আপনার ভালোবাসা বুঝে নিব। আদ্র হাসিটা চওড়া করে চলে গেল ছাদ থেকে। রুদ্রের গাওয়া প্রতিটি কথার মাঝে হিয়ার চশমা দেওয়া চোখ জোড়া ছিল রুদ্রের দিকে। হিয়া দেখতে থাকে রুদ্রের চোখ মুখ। বেঘরে আছে হিয়া। রুদ্র হিয়ার মুখের দিকে চোখ রাখতেই দেখতে পেল হিয়ার সামনের দিকের চুলগুলো ওর ঠোঁটের কাছে। রুদ্রের মাঝে শীতলতা ছেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে হিয়ার ঠোঁটের উপর ফু দিল। হিয়া কেঁপে উঠল। রুদ্র চেয়ার ছেড়ে উঠল। বাইরে যেতে যেতে বলে, তোর চুলগুলো আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছে হিয়া পাখি।
রাখি, বড্ড দুষ্টু তোর সামনের চুলগুলো, ওদেরকে সামনে রাখিস দয়া করে। হিয়া চুলগুলো কানের পিছনে গুজে জোরেই বলে উঠল, নষ্ট পুরুষ, নজর ঠিক রাখে না। রুদ্র যেতে যেতে বলতে থাকে, আমার নষ্ট মনকে উস্কে দিতে আসে তোর অবাধ্য চুলগুলো, পরবর্তীতে সামনে না রাখলে সত্যি নষ্ট হয়ে যাব আমি। হিয়ার নষ্ট পুরুষ তখন তার নষ্ট রূপ দেখিয়ে দিবে। হিয়ার মুখের বাকি বলি না শুনে রুদ্র দ্রুত কদম ছাড়লো। এখানে থাকা মানেই রুদ্রকে ঝাড় খাওয়া, তাই রুদ্র চলে গেল। আদ্র, রুদ্র ও তারেক মাত্রই আসলো রাজের ঘরে। রাজের দিকে তাকিয়ে রুদ্র বলে, ভাবিজি কাহা পার হে ব্রো? তোদের গান শেষ, তার সাথে আমার মিটিংটাও শেষ। হোয়াট এ মিটিং? রুদ্রের মুখে বালিশ ছুঁড়ে মেরে রাজ বলে, বাইরে থেকে বাকি বালিশ এনে ঘুমিয়ে পড়, আমার শাশুড়ি আসলে তুই আর আমার শালা বের হবি। তোমার শালা কি মনে রেখেছে তোমার শাশুড়ি আসবে? আদ্র দুটো বালিশ বাইরে থেকে ভিতরে আনতে আনতে বলে, মনে তো তখন রাখবে যখন সে জানতে পারবে আন্টিকে কাল আনা হচ্ছে, এটা কি জানানো হয়েছে? আমি জানিয়েছি। রাজের কথা শুনে দুজনে রিল্যাক্স হলো। আদ্র পুনরায় বলে, আমিও যাচ্ছি কাল আন্টিকে দেখতে, ওনাকে একটু দেখা প্রয়োজন। বলেই সোফায় বালিশ রাখে। রুদ্র ভ্রুকুটি করে বলে, তুমি সোফায় ঘুমাবে? রাজ হামি তুলে বলে, তোর মতো নির্বোধ না। রুদ্র রাজের পাশে বালিশ রেখে বলে, তোমার মতো বিশ্বাসঘাতকও না, চোখ বন্ধ করতে বলে সোজা গোল খাইয়ে দিলে। আব্বে বেটা, বিয়ে করো একবার, স্বামীর দুঃখ বুঝবে 10 বার। রাজ মাঝখানে কোলবালিশ রাখলো, তারেক নিজের মতো জায়গা করে নিল। রাজকে মাঝখানে কোলবালিশ রাখতে দেখে সবাই একবার করে চোখ স্থির রাখলো সেদিকে। রুদ্র কোলবালিশ দেখে বলে, ডোন্ট ওয়ারি ব্রো, আমি ঘুমের মাঝে হাত পা ছড়াই না। রাজ ওর বালিশে মাথা রেখে বলে, ইউ হ্যাভ টু বি ওয়ারি বেটা, আমি বউ নিয়ে ঘুমোতে অভ্যস্ত, তাই বউ ভেবে কখন কি করে দেই নিজেরই জানা নেই। মানে আমার সর্বনাশ হবার সম্ভাবনা আছে 99%, বাকি 1% গ্যারান্টি দিতে পারি। আদ্র ওদের কথা শুনতে চায় না, তাই কানে ব্লুটুথ দিয়ে গান শুনছে। তারেক ব্যাককল হয়ে সময় গুনছে কখন এরা ঘুমাবে আর এদের টেপ রেকর্ডার বন্ধ হবে। মনে মনে একবার বলেও দিল, এদের ভাইদের কীর্তিকলাপ দেখার থেকে ভালো ছিল ওই চুড়েলের মেয়ের সাথে সময় কাটানো, বেশ ভালোই সময় পার হয়। রুদ্র আরো কিছু বলতে নিবে, রাজ রুদ্রের মুখের উপর হাত রেখে বলে, চুপ করে ঘুমা, না হলে লাথি মেরে বিছানা থেকে সরিয়ে দিব। রুদ্র রাজের হাত সরিয়ে বলে, আমি তোমার বউ নাকি যে ঠোঁটের উপর তোমার শক্ত হাত রেখে রোমান্টিক স্টাইলে ধমক দাও? দেখ, বলেই রাজ লাইট অফ করে দেয়। তারেক হাঁপ ছেড়ে বাঁচে। শিয়া ঘরে এসে মায়াকে দেখে মিষ্টি হাসি দিয়ে মায়াকে জড়িয়ে ধরে। ভাবি, তুমি আজ আমাদের সাথে থাকবে বলে খুব আনন্দ হচ্ছে। মৌ এসে ওদের পাশে বসে মায়াকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ সো মাচ আপু। মায়া দুজনের মুখে আদরে হাত রেখে বলে, আমি এতটাই ভাগ্যবতী যে আমাকে ভালোবাসার জন্য আমার বোন সহ আমার ননদ আছে। মনে মনে বলে, পৃথিবীতে আমার বাবা বেঁচে থাকলেও কখনো তার ভালোবাসাটাই পেলাম না, আমি আসলে অতটাও ভাগ্যবতী না। দীর্ঘশ্বাস ছাড়ে মায়া। রাজ থাকলে মায়াকে তার বক্ষে আলিঙ্গন করে রাখতো। মায়া এখন এটাই ভাবছে, তার স্বামী যেন তাকে বিনা বাক্যে চিনে ফেলে। হিয়া উপরের দিকে উঠতেই কানে কিছু অদ্ভুত শব্দ পায়। শব্দটা মিহিরের ঘর থেকে আসে। হিয়া সন্দেহ করে, তাই সেদিক যায়। মিহিরের ঘরের কাছে আসতেই দেখে সেখানে সোনালিও আছে। নিচে একটা কাচের টুকরো, হয়তো রাগের বশে ভেঙেছে। মিহির রাগ দেখিয়ে বলে, বেবি ডলকে আমার চাই মম। সোনালি ভ্রুকুচকে বলে, এই বেবি ডল আবার কে? মায়া, যে দেখতে একদম ডলের মতো, যেমন দেখতে তেমন অ্যাটিটিউড, আই লাইক ইট। ঠিক তেমনই ওর দেমাগ। ওই মেয়ে আসতে পারেনি 2 দিনের মাথায় আমাকে গার্ডের হাতে চাবুকের মার খাওয়ায়। সেই মেয়েকে তুমি কিভাবে চাও? অ্যাট এনি কস্ট আই নিড হার। তাহলে রুবি? ও কিন্তু তোমাকে ভালোবাসে। মীরার বাবাকেও আমি কথা দিয়েছি, রুবিকে জাস্ট ইউজ করেছি। সে যে তোকে আমার বোন হয়ে যাবে এটা তো বুঝিনি। বোন না বলো সৎ বোন। এছাড়াও তোমার সাথে ওর রক্ত ম্যাচ করে না। আফটার অল তোমার বাবা তো ওর বাবা না। আই নো মম, তাই তো কোনো রিয়াক্ট করিনি। কিন্তু এই সর্দার পরিবারের লোকজন দেখতে স্মার্ট হলেও চিন্তাধারায় সেকেলেই আছে, যাকে বলে মোমে হালকা তাপ দিতে না দিতেই গলে যাওয়া। হিয়া বিড়বিড় করে বলে, একবার শুধু রহস্য বের করে নেই, তোদের মা ছেলের এই মোমে গলে যাওয়া কতদূর যায় দেখিয়ে দিব। হিয়া ফোন বের করে ভিডিও করছে। মিহির ফোন বের করে কাউকে কিছু পাঠালো। সোনালি বলে, কি করছো তুমি? বেবি ডলের ইনফরমেশন খুঁজছি। ওটা দিয়ে তুমি কি করবে? ওর ইনফরমেশন লাগবে না, ও
বীরের বোন। ভ্রুকুসকে মিহির বলে, বীরের বোন? লাইক সিরিয়াসলি? বীরের কোনো ভাই বোন আছে এটা মালিনী খান জানতে পারবে না? বীর ওদের দুই বোনকে কুড়িয়ে পেয়েছে, এটা শুনেছি ওর গার্ড সাহিলের থেকে। এছাড়া বেশি কিছু জানি না। মেয়েটার ক্ষমতা শুধু বীরের থেকে আসা পসিবল না, কাহিনী মেয়ে কুস্ত হে। যেমন বীর মেয়েটাকে হয় আগে থেকে চেনে, না হয় সেখানে বীরের ক্লোজ কালেকশন আছে। সে যেটাই হোক, সবকিছু জেনে আমি মেয়েটাকে আমার করেই নিব। তুই মেয়েটাকে তোর করতে চাইবি আর মেয়েটা তোকে কবরস্থানে পার্মানেন্ট বসবাসের ব্যবস্থা করিয়ে দিবে, যেখান থেকে কোনোদিন তুই ফিরতেই পারবি না। ওহ মম, এত কনফিডেন্ট মেয়েটাকে নিয়ে? তাহলে তো এই ডেঞ্জারাস লেডি কিলারকে নিয়ে আমার এবার মাঠে নামতেই হয়। দেখা যাক না কি হয় শেষ খেলা। মিহির, খেলা যেটাই হোক না কেন, ওই ফর্মুলা উদ্ধার করা আমাদের জরুরি, যেটা এই মোহনার কাছেই আছে। এতগুলো বছর পর মোহনাকে পেয়েছি, ওকে বশ করে রেখেছি অনেক কষ্টে। দয়া করে মোহনা মানে রুবির দিকে ফোকাস রেখো। ওকে মম, বাট আই নিড বেবি ডল। সোনালি বিরক্ত হয়ে চলে যেতে নাই। হিয়া আড়াল হয়ে গেল সাথে সাথে। সোনালি চলে যেতেই হিয়া হাঁপ ছেড়ে বলে, ফর্মুলা? আমাকেই জানতে হবে ফর্মুলা নিয়ে। ভেবেই হিয়া সামনের দিকে হাঁটা দেয়। আচমকা কেউ একজন হিয়াকে হ্যাঁচকা টান দিল। হিয়া আটকে ওঠে। হিয়াকে নিয়ে কোথায় যাচ্ছে হিয়া বুঝতে পারে না। হিয়ার মুখ চেপে ধরে আছে সে। সকালবেলা ঘুম ঘুম ভাব এখনো রুদ্রের মাঝে। ঘুমের মধ্যেই মুখের উপর কারো শক্ত পুরুষালী হাতের ছোঁয়া পাচ্ছে সে। চোখ পিটপিট করে ওঠে রুদ্র। নরম হাতের স্পর্শ পেলেও ভালো লাগতো, কিন্তু পুরুষ হয়ে পুরুষালী হাতের স্পর্শ অসহ্য লাগছে। ঘুমের রেশ কাটিয়ে পাশ ফিরতেই দেখে রাজের মতিগতি ভালো না। রাজ ঘুমু ঘুমু অবস্থায় রুদ্রের দিকে এগিয়ে আসছে আর বলছে, মাই কিউট গুলুমুলু কুটুমুটু মায়াবতী বউ, আই নিড এ বেড কিস মায়াবতী। রাজ রাতের বেলা যে কোলবালিশ মাঝখানে রেখেছিল ওটা এখন নেই, কারণ ওটা এখন বিছানার নিচে, যেটা রাজ নিজেই লাথি মেরে নিচে সরিয়ে তার বউয়ের কাছে যেতে চায়। মায়া ভেবে ভুল করে যে রুদ্রের দিকে এগিয়ে আসছে এটা রাজ ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারছে না। বেচারা রুদ্র বোঝা মাত্রই উঠে দিল এক চিৎকার। রুদ্রের চিৎকার শুনে ঘরের সবাই লাফ দিয়ে উঠেছে। কয়েকজন তো দৌড়ে হাজির হলো রাজের ঘরের কাছে। মায়াও আছে তাদের সাথে। রুদ্র রাজের দিকে চোখ বড় বড় করে বলে, আই সয়ার আমি আর কখনো তোমার মতো বউ পাগলার পাশে ঘুমাবো না। ইউ আর ভেরি ডেঞ্জারাস ব্রো। বউ ভেবে ভাইকে চুমু দিতে আসো ইয়া। রুদ্র গা ঝাড়া দিয়ে বিছানা থেকে নামে। দুর্ভাগ্যবশত সেখানে মাহমুদ সর্দার আর আহান সর্দার এসেছিলেন ছেলেদের কি বিপদ হয়েছে এটা দেখতে। এখানে এসে তারা শিখলেন সব ধরনের বিপদে তাদের থাকাটা মানায় না। বাবা হলেই যে সন্তানের জন্য দুশ্চিন্তা করে এগিয়ে আসতে হবে এটা কোনো বাধ্যবাধকতা না। এতে বরং বাবা হয়ে নিজেকে এই বিব্রতিকর পরিস্থিতিতে যুক্ত করা। মান সম্মান লুটে যাওয়ার আগে বৌমা ও কন্যাদের পিছন থেকে কেটে পড়লেন দুই ভাই।